অনেক অনেক কাল আগের কথা। এক দেশে ছিলেন এক মহৎ বাদশাহ। তিনি ছিলেন দয়ালু এবং ন্যায়পরায়ণ। তার রাজ্যে মানুষ তো সুখী ছিলই, এমনকি পশু পাখিরাও নিরাপদে থাকত। বাদশাহ কারও উপর জুলুম হতে দিতেন না। একদিন বর্ষাকালে বাদশাহ তার মন্ত্রীদের নিয়ে শিকারে বের হলেন। জঙ্গলের পাশে তাঁবু ফেলা হলো। চারিদিকে উৎসবের আমেজ, নানান পদের খাবার রান্না হচ্ছে। ঠিক সেই সময় বাদশাহ দেখলেন দূরের একটি বড় পাথরের ওপর বসে একটি বিশাল বানর এক মনে তাদের দেখছে। বানরটি কোনো দুষ্টুমি করল না, কারো খাবার কেড়ে নিল না, চুপচাপ বসে রইল। বাদশাহ দয়াপরবশ হয়ে চাকরদের বললেন, ওই বানরটিকে কিছু ফলমূল আর খাবার দিয়ে এসো। চাকররা খাবার দিয়ে এলো, কিন্তু অবাক করা কাণ্ড, বানরটি খাবার খেল না। সে মাটি থেকে একটি ভাঙা মাটির টুকরো কুড়িয়ে নিল, তারপর পাথরের উপর ঘষে ঘষে কিছু একটা লিখল। এরপর সেই লেখাটি চাকরের মাধ্যমে বাদশার কাছে পাঠাল। বাদশাহ লেখা পড়ে হতভম্ব। তাতে লেখা ছিল, আমি এভাবে খাবার খাব না, আমার জন্যেও রাজকীয় দস্তরখান বিছাতে হবে, আমাকেও সোনার থালা বাসনে খাবার দিতে হবে, তবেই আমি খাব। বাদশাহ অবাক হলেন, এ কেমন বানর যে লিখতে জানে। বাদশার কৌতূহল হল। তিনি হুকুম দিলেন, ওকে রাজকীয় সম্মান দাও। বানরের জন্য রাজকীয় আয়োজন করা হলো। সে ভদ্রলোকের মতো হাত ধুয়ে খাবার খেল। খাওয়া শেষে আবার পাথরে গিয়ে বসল। কিছুক্ষণ পর আকাশে কালো মেঘ জমল, বৃষ্টি নামল। বাদশাহ হুকুম দিলেন, বানরটার জন্য একটা ছাদ বা চটের ব্যবস্থা করো, যেন ভিজে না যায়। বানরটি আবার লিখে পাঠালো, আমি চটের নিচে থাকব না, আমার জন্য বাদশাহের তাঁবুর মতো হুবহু একই রকম রাজকীয় তাঁবু টাঙাতে হবে। বাদশার কৌতূহল আরও বাড়ল। তিনি সেটাও মেনে নিলেন। বানরের জন্য রাজকীয় তাঁবু খাটানো হলো। সে আয়েশ করে সেখানে ঘুমেল। কয়েকদিন পর বাদশাহ যখন প্রাসাদে ফিরে যাবেন, তখন বানরটি আবার আবদার করল। সে লিখে জানালো, আমি হেঁটে যাব না, বাদশার হাতির মতো সাজানো হাতি আমার জন্য প্রস্তুত করতে হবে, আমি আপনাদের সাথে প্রাসাদে যাব। বাদশাহ ভাবলেন, এমন জ্ঞানী আর অদ্ভুত বানর সাথে রাখা দরকার। তিনি রাজি হলেন। বানরটি রাজকীয় হাতির পিঠে চড়ে বাদশাহের সাথে রাজধানীতে প্রবেশ করল। নগরবাসী অবাক হয়ে এই দৃশ্য দেখল। প্রাসাদে এসে বানর দাবি করল, সে চাকরদের ঘরে থাকবে না, তার জন্য আলাদা মহল চাই। বাদশাহ তার গ্রীষ্মকালীন বিলাসবহুল মহলটি বানরকে ছেড়ে দিলেন। কিন্তু সমস্যা শুরু হলো প্রাসাদের ভেতরে। বাদশার স্ত্রী অর্থাৎ রানী এই বানরকে একদম সহ্য করতে পারতেন না। তিনি বলতেন, এটা কোনো সাধারণ পশু নয়, এটা একটা অশুভ ছায়া, একে জঙ্গল দিয়ে আসুন। কিন্তু বাদশাহ শুনলেন না, কারণ বানরটি এখন রাজদরবারে বসে। বাদশাহ বিচার করার সময় যদি ভুল রায় দিতে যেতেন, বানরটি তৎক্ষণাৎ সেই রায়ের কাগজ ছিঁড়ে ফেলত এবং সঠিক রায় লিখে দিত। বানরের বুদ্ধিতে রাজ্য আরও ভালো চলতে লাগল। বাদশাহ তার উপর নির্ভরশীল। বাদশাহ রেগে গিয়ে রানীকে ধমক দিলেন। রানী মনে মনে জ্বলে পুড়ে মরতে লাগলেন। বাদশার একটিমাত্র মেয়ে ছিল, রূপসী রাজকন্যা। একদিন রাজকন্যা তার সখীদের সাথে বারান্দায় দাঁড়িয়েছিল। বানরটি তখন নিজের মহলে যাচ্ছিল। রাজকন্যাকে দেখে সে থমকে দাঁড়াল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজকন্যা ভয় পেয়ে ঘরে পালাল। এরপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাজকন্যা আয়নার সামনে দাঁড়ালেই পেছনে বানরের ছায়া দেখত। সে ভয়ে অসুস্থ হয়ে পড়ল। সুযোগ বুঝে বানরটি একদিন বাদশার কাছে প্রস্তাব পাঠাল। সে লিখল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাদশাহ আকাশ থেকে পড়লেন, নিজের আদরের মেয়েকে দেবেন এক পশুর হাতে? তিনি সরাসরি না করে দিলেন। তখন বানরটি তলোয়ার বের করে লিখে জানাল, যদি বিয়ে না দেন তবে আমি আপনাকে হত্যা করব। আমি আপনাকে সম্মান করি, তাই রক্ত ঝরাতে চাই না, কিন্তু আমার জেদ অনেক বেশি। বাদশাহ মহা বিপদে পড়লেন। একদিকে নিজের প্রাণ, অন্যদিকে কন্যার ভবিষ্যৎ। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে সিদ্ধান্ত নিলেন তিনি নিজের প্রাণ দেবেন, তবু মেয়ের জীবন নষ্ট করবেন না। তিনি মেয়ের কাছে শেষ বিদায় নিতে গেলেন। রাজকন্যা সব শুনে বলল, বাবা, আপনার জীবন অনেক মূল্যবান, আপনি এই রাজ্যের শাসক। আমার তকদিরে যদি এই বানরই লেখা থাকে, তবে তাই হবে, আমি ওকে বিয়ে করব, আপনি রাজি হয়ে যান। মেয়ের জোড়াজুড়িতে বাদশাহ রাজি হলেন। ধুমধাম করে এক অদ্ভুত বিয়ে হল। রানী লজ্জায় ও রাগে নিজেকে ঘরবন্দি করলেন। রাজকন্যাকে নিয়ে বানর তার মহলে চলে গেল। পরদিন সকালে সবাই ভয়ে ভয়ে ছিল, না জানি রাজকন্যার কি হাল হয়েছে।
কিন্তু দেখা গেল রাজকন্যা খুব খুশি, তার মুখে হাসির আভা। রানী অবাক হলেন। মেয়ে বলল, মা, কেঁদো না, আমি খুব সুখে আছি, আমার ভাগ্য নিয়ে ভেবো না। রানীর সন্দেহ হল, মেয়ে একটা বানরের সাথে থেকে এত খুশি হয় কি করে। একদিন রানী লুকিয়ে বানরের মহলে ঢুকলেন। তিনি দেখলেন রাজকন্যার ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে হাসাহাসির শব্দ আসছে, কোনো পুরুষের কণ্ঠস্বর। রানী দরজার ফুটো দিয়ে উঁকি দিলেন। তিনি যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল। বিছানায় বসে আছে চাঁদের মতো সুন্দর এক যুবক, আর রাজকন্যা তার সাথে গল্প করছে, আর ঘরের এক কোণে পুড়ে আছে সেই বানরের চামড়া। রানী সব বুঝলেন, এই বানর আসলে কোনো অভিশপ্ত রাজপুত্র। তিনি ভাবলেন, এই চামড়াটাই যত নষ্টের মূল। এটা পুড়িয়ে ফেললে ছেলেটি আর বানর হতে পারবে না, আমার মেয়ে সারা জীবন মানুষের সাথে সংসার করবে। রানী চুপি চুপি ঘরে ঢুকলেন এবং ওই বানরের চামড়াটি তুলে নিয়ে আগুনে ফেলে দিলেন। চামড়ায় আগুন লাগার সাথে সাথে ওই সুন্দর যুবকটি যন্ত্রণায় চিৎকার করে উঠল, জ্বলে গেল, পুড়ে গেল, কে আমার চামড়া পোড়ালো? রাজকন্যা ছুটে এলো। যুবকটি বলল, হায়, এটা কি করলেন? আমার অভিশাপ এখনও পুরোপুরি কাটেনি, চামড়া পুড়ে যাওয়ায় আমিও জ্বলে যাচ্ছি। বলতে বলতে যুবকটি অদৃশ্য হয়ে গেল, শুধু তার আর্তনাদ বাতাসে ভাসতে লাগল। রাজকন্যা কান্নায় ভেঙে পড়ল। রানীর ভুলের জন্য তার সুখের সংসার ধ্বংস হয়ে গেল। বাদশাহ সব শুনে সৈন্যদের পাঠালেন সেই যুবককে খুঁজতে, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। রাজকন্যা খাওয়া দাওয়া ছেড়ে দিল, সে পাগল প্রায় হয়ে গেল। শেষে সে সিদ্ধান্ত নিল সে তার স্বামীকে খুঁজবে। রাজকন্যা যোগীর বেশ ধরল, পরনে গেরুয়া পোশাক, হাতে একতারা। সে বন জঙ্গল পাহাড় পর্বত চষে বেড়াতে লাগল। তার পায়ে ফোস্কা পড়ল, গায়ের রং রোদে পুড়ে কালো হয়ে গেল, তবু সে থামল না। একদিন গভীর রাতে সে এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। সেই গাছের ডালে দুটি অদ্ভুত পাখি বসেছিল। তারা ছিল চকোয়া আর চকোই। তারা মানুষের ভাষায় কথা বলতে পারত। চকোই চকোয়াকে জিজ্ঞেস করল, তুমি এত মন খারাপ করে আছো কেন? চকোয়া বলল, কি বলবো, পূব দেশের এক রাজপুত্র খুব কষ্টে আছে। তার শরীর আগুনে ঝলসে গেছে, কেউ তাকে ভালো করতে পারছে না, অথচ তার ওষুধ খুব সহজ। চকোই জানতে চাইল, কি সেই ওষুধ? চকোয়া বলল, আমাদের বিষ্ঠা যদি চন্দন কাঠের সাথে মিশিয়ে 40 দিন তার গায়ে লাগানো হয়, তবে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। রাজকন্যা সব শুনল। সে বুঝল এই রাজপুত্রই তার হারিয়ে যাওয়া স্বামী। সে সারা রাত জেগে রইল। সকালে পাখি উড়ে গেলে সে তাদের বিষ্ঠা সংগ্রহ করল। তারপর রাজকন্যা এক কবিরাজ বা চিকিৎসকের ছদ্মবেশ ধরল। সে পূব দেশের দিকে যাত্রা শুরু করল। অনেক পথ পাড়ি দিয়ে সে সেই রাজ্যে পৌঁছল। দেখল সারা রাজ্য শোকে স্তব্ধ। তাদের রাজপুত্র মুমূর্ষু অবস্থায় আছে। রাজকন্যা সোজা রাজ দরবারে গেল। সে বাদশাকে বলল, আমি অনেক দূর থেকে এসেছি, আমি রাজপুত্রের চিকিৎসা করতে চাই। বাদশাহ নিরাশ ছিলেন, তবু রাজি হলেন। রাজকন্যা শর্ত দিল, আমি একা তার চিকিৎসা করব, 40 দিন কেউ সেই ঘরে ঢুকতে পারবে না। শুরু হলো চিকিৎসা। রাজকন্যা চন্দনের সাথে সেই বিষটা মিশিয়ে প্রলেপ তৈরি করল। স্বামীর পোড়া শরীরে লাগাতে গিয়ে তার চোখ দিয়ে পানি পড়ত। রাজপুত্র যন্ত্রণায় কাতরাতেন। রাজকন্যা নিজের পরিচয়। 39তম দিন পার হল। রাজপুত্র প্রায় সম্পূর্ণ সুস্থ। 40তম দিনে রাজকন্যা শেষের মতো প্রলেপ লাগিয়ে দিল। তারপর রাজপুত্রের হাত থেকে নিজের বিয়ের আংটিটি চাইল। বলল, পারিশ্রমিক হিসেবে আমাকে এই আংটিটি দিন। রাজপুত্র কৃতজ্ঞতার সাথে আংটি দিয়ে দিল। রাজকন্যা কাউকে না বলে সেই রাজ্য থেকে নিজের রাজ্যের দিকে রওনা হল। এদিকে রাজপুত্র সুস্থ হয়ে দেখলেন চিকিৎসক নেই। তিনি বুঝলেন ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, হয়তো আল্লাহর পাঠানো কোনো সাহায্যকারী। কিছুদিন পর রাজপুত্র সুস্থ হয়ে তার শ্বশুরবাড়ি অর্থাৎ সেই প্রথম বাদশার রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি রাজকীয় বেশে সৈন্যদের নিয়ে রওনা হলেন। বাদশার দরবারে পৌঁছে তিনি নিজের পরিচয় দিলেন। বললেন, মহারাজ, আমি সেই বানর যাকে আপনি জামাই করেছিলেন। সবাই অবাক, এও কি সম্ভব? রাজপুত্র তখন তার পেছনের সব রাজকন্যা মুচকি হেসে নিজের হাতের মুঠো খুলল। সেখানে সেই আংটিটি জ্বলজ্বল করছে। রাজপুত্র অবাক হয়ে বললেন, এই আংটি তো আমি সেই চিকিৎসককে দিয়েছিলাম, তার মানে তুমিই ছিলে সেই চিকিৎসক? রাজকন্যা মাথা নাড়ল। রাজপুত্র তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তুমি আমার জন্য রাজপ্রাসাদ ছেড়ে ভিখারি হয়েছিলে, আমার প্রাণ বাঁচিয়েছ, আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকব। এভাবেই তকদিরের লিখন পূর্ণ হল।
ভালোবাসা আর ত্যাগের জয় হল। দুই রাজ্য মিলে এক মহা আনন্দের উৎসব শুরু হল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। প্রিয় শ্রোতা, এই গল্প থেকে আমরা শিখলাম, তকদিরের ওপর ভরসা রাখলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। আর সত্যিকারের ভালোবাসা শুধু চেহারা দেখে হয় না, তা হয় ত্যাগ আর বিশ্বাস দিয়ে।